আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মাইফি রহমান। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন লুটপাট পছন্দ না করে আওয়ামী লীগ ছেড়েছেন তারা আসতে পারবেন। যারা প্রাথমিক সদস্য হবেন তাদের ফর্ম পূরণ করতে হবে। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। এছাড়া বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আসতে পারবে না। কেন? যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। শক্তভাবে তাদেরকে ফ্রেশ মানুষ এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়। 2 যুগ আগে পয়লা বৈশাখের অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেলা 11:25 রায় ঘোষণা শুরু করেন। শুরুতে আদালত বলেন, আজ ঘটনা ও সাক্ষী পর্যালোচনা করা হবে, রায় 13 মে ঘোষণা করা হবে। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে গত 18 ফেব্রুয়ারি হাইকোর্টে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। চব্বিশের আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ভোরে আজিমপুরে দলের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে মন্তব্য করেন আমির শফিকুর রহমান। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 27 মে রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই শুনানি। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শিশির মনির বলেন, সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সঙ্গে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবেন। ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। এদিকে খুনের মামলা থাকা সত্ত্বেও আব্দুল হামিদ দেশ ছাড়ায় ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা SM মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। গেল রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসেন উদ্দিন। তিনি জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও পথচারীরা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে ভাসানী জনশক্তি পার্টির নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তার দল। গণ অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। রাজনৈতিক শক্তিগুলোকে এই ঐক্যের জায়গায় আসতে হবে, জনগণকে এই ঐক্যের জায়গায় থাকতে হবে, তবে এটা অর্জন করা সম্ভব। আমরা এমন একটি সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি। বিনোদন জগতে তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি শিশু কিশোর, সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না সাইবার বুলিংয়ের হাত থেকে। তবে বেশি ভুগছেন নারীরাই। সম্প্রতি সরকার সাইবার বুলিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিলেও অপরাধীর শাস্তি কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি পদক্ষেপের ধীরগতির কারণে অপরাধীরা আরও উৎসাহী হচ্ছে। উন্নত প্রযুক্তি দিয়ে সাইবার জগৎকে নিরাপদ করার পরামর্শ তাদের। সাইবার বুলিং নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মানুষকে হেয় আর হুমকির মুখে ফেলার সবচেয়ে সহজ হাতিয়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিচ্ছে সাইবার অপরাধীরা। তবে বেশি টার্গেট করা হচ্ছে নারীদেরকে। তারকাদের ছবি বা ভিডিওর এসব কমেন্টস বক্স দেখলেই বোঝা যায় সাইবার বুলিং কতটা ভয়াবহ হয়ে উঠছে। কুরুচিপূর্ণ মন্তব্য বা হুমকি অনেক সময় তাদের সামাজিক বা ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এখন যদিও মানিয়ে নিয়েছি, কিন্তু এটা মানিয়ে নেওয়ার জিনিস না, এটা আসলে রুখে দাঁড়ানোর মতোই একটা জিনিস। কঠোরভাবে রুখে দাঁড়ানো উচিত সবার, এটা প্রশাসনের থেকেই আসলে করা উচিত, যাতে মানুষ এই জিনিসটা থেকে বিরত থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে, ফ্যামিলির বাইরে আমরা কেউ না, তো সেই জায়গা থেকে কিছু তো প্রভাব পড়েই। নেগেটিভিটি যখন অনেক বেশি ছড়িয়ে যায় তখন তো কিছুটা হলেও সামাজিকভাবে প্রভাব পড়ে। আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের অনেকেই আছে, তো এখানেও আমাদের কিন্তু একটা পারিবারিক দায়বদ্ধতা থাকে। শুধু তারকারাই নয়, বুলিংয়ের শিকার হচ্ছেন অন্য শ্রেণী পেশার নারীরাও। কখনো সম্মুখীন হতে হচ্ছে বাজে মন্তব্যের, তো কখনো গুজবের। বিব্রত করতে কারো কারো ইনবক্সে পাঠানো হচ্ছে বাজে মেসেজ আর ছবি। সবাই চাইলে আমার এখানে কমেন্ট করতে পারবে না, সেইগুলো একটু লিমিট করে দিয়েছি। অন্যান্য জেলা শহরগুলোর মেয়েদের সাথে আমার কথা হয়, তারা দেখা যাচ্ছে আমাকে মেসেজ করে, ইনবক্সে বলে যে আপু আমি তো এরকম সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। সবসময় যে ফেক আইডি দিয়ে আজে বাজে করছে, ফেক পেজ দিয়ে যে তাদেরকে বুলিং করছে এরকম না। যখন তারা পুলিশের কাছে রিপোর্ট করেন সেটার একটা প্রপার সুরাহা কিন্তু তারা পান না। বিশেষজ্ঞদের মতে সমাজের শক্তিশালী অবস্থানে থাকা নারীরা কিছুটা সহায়তা পেলেও বঞ্চিত হচ্ছেন সাধারণরা। বলছেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে সাইবার অপরাধের মাত্রা আরও ভয়াবহ হবে। অপরাধের একটা বড় অংশই কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে। আইনি কাঠামোর মধ্যে এনে সমাধান করা যায়, সেই প্রচেষ্টার পাশাপাশি এই প্রচেষ্টাও আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রহণ করতে হবে যে এই ধরনের অপরাধগুলোকে তারা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে যারা অপরাধ করছেন তাদেরকে শনাক্ত করা এবং ভিকটিমকে সুরক্ষা দেওয়া। তবে পুলিশ বলছে, অনেক সময় ভুক্তভোগীরা অভিযোগ জানাতে দেরি করায় যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। অনেক সময় যারা সাইবার বুলিংয়ের বা সাইবার অপরাধের শিকার হন তারা তাদের সামাজিক মান মর্যাদা এবং ব্যক্তিগত
যে বিষয়ের কারণে অনেক সময় সেগুলো পুলিশের কাছে বলতে দ্বিধাও বোধ করেন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো এবং অপরাধ সম্পর্কে যদি পর্যাপ্ত তথ্যগুলো আমাদের দেন তাহলে আমরা অবশ্যই এইসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। বুলিংয়ের শিকার হলে ঘটনার প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ পুলিশের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চির নতুনেরে দিল ডাক আজ 25শে বৈশাখ। বাঙালির আত্মিক মুক্তি, সংস্কৃতি চেতনা ও স্বনির্ভরতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে জুগিয়েছেন সাহস, দিয়েছেন প্রেরণা। তার বহুমাত্রিক সৃজনশীল কর্মে বাংলা সাহিত্য বিশ্বসভায় পেয়েছে এক অনন্য আসন। আজ বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী। RTV পরিবার তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রুদ্র বৈশাখে এক পশলা স্নিগ্ধতার নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল রূপের আবির্ভাব সেদিন থেকেই। সংকট, উদ্দীপনা আর জীবনের সুরে মূর্ছিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন আজ। কবিগুরুর জন্ম 1238 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। প্রথাগত শিক্ষার গণ্ডির বাইরে থেকেও মাত্র 8 বছর বয়সে লিখেন অভিলাষ কবিতা। প্রকাশিত হয় তত্ত্ববোধনী পত্রিকায়। রবীন্দ্রনাথ একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। লিখেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প ও 2000-এর বেশি গান। এঁকে গেছেন প্রায় 2000 ছবি। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার, যা তাকে বিশ্বমঞ্চে সম্মানিত করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছিলেন 1905 সালে। এই ভূখণ্ডের প্রতি অগাধ ভালোবাসায় তিনি বহুবার এসেছেন পূর্ববঙ্গে। শিলাইদহ, শাহজাদপুর, পতিশ্বর, আত্রাই, সুরয়, যমুনা ও চলনবিল তার পদধূলিত ধন্য হয়েছে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি দিয়ে সম্মানিত করে। প্রকৃতি, মানুষ ও জীবনের অনন্ত উপলব্ধিতেই রবীন্দ্রনাথ বাঙালির মনে চিরকাল বেঁচে থাকবেন। তার জন্মদিনে বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আব্দুর রহিম, RTV। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে 3 দিনের জাতীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আলোচনা সভার পর দেশের বিভিন্ন জেলার সংগঠন সহ জাতীয় পর্যায়ের শিল্পীরা কুঠিবাড়ির মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের নাটক পরিবেশন করেন। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতেও বিরাজ করছে সাজ রব। জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক এর উদ্বোধন করেন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ করতে ভারতের সব রাজনৈতিক দল নিয়ে বৈঠকে বসেছে মোদী প্রশাসন। বৈঠকে ক্ষমতাসীন বিজেপি ছাড়াও কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদিকে পাকিস্তানের লাহোরে আজ কয়েক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সাথে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করছে দেশটির গণমাধ্যম। চলমান উত্তেজনার মধ্যেই দিল্লি পৌঁছে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই প্রস্তাব এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও। তবে ভারতকে সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিন ইয়ামিনা রিপোর্ট।
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এই অপারেশনের বিষয়ে জানাতে এবং দেশের নিরাপত্তার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেছে মোদী সরকার। বৈঠকের পর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির সঙ্গে আরেক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানের লাহোরের বেশ কয়েকটি জায়গায় সকাল থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সাথে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করছে দেশটির গণমাধ্যম। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত হামলা করে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের প্রতি ফোঁটা রক্তের মূল্য দিতে হবে। एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा इंशाअल्लाह। পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই ভারত সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এর আগে গেল সোমবার ইসলামাবাদ সফরে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আব্বাস। তিনি জানান, চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান। চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, সংঘর্ষ নিরসনে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দায়মুক্তি থাকতে পারে না। পেহেলগামের হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। আর পাকিস্তানের ফিরতি জবাবে ১৫ জন নিহতের দাবি নয়াদিল্লির। বিনয়ামিন, RTV। পাকিস্তানের লাহোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় সাংবাদিক ও বিশ্লেষক উরাইয়া মাকবুল আব্বাসি। Mr. Abbasi, in your view, how might this escalation affect regional stability, particularly considering the past history between India and Pakistan? Actually, India and Pakistan is basically a nuclear flashpoint. And it's not will affect the regional stability, it will certainly affect the entire stability of the world, because there is a fear that if both the nations will resort to nuclear weapons at any stage, because once a person, if he is a trigger happy and he enter into this situation in which he use tactical weapons like a small weapons of nuclear weapons of size, then the entire world will have a nuclear winter, which means that nuclear famine will go. The one thing is that it is very alarming at the moment for the world itself, the escalation here in the country. Second thing is that Pakistan and India both are neighboring. One is Afghanistan, and second is China, and even then Iran and other areas, which are basically at the moment very importantly involved in religious in regional which you can say conflict area. So the important thing is that this furthermore escalation in this situation will certainly raise eyes in the international arena and even in the regional areas. The most important thing is that the people who are trigger happy, people who are war hungry, people who want the conflict in the area, people who want to sell the arms in the area, they will certainly get benefit out of it, and they will try not to get the situation peaceful. Thank you, Mr. Makbul Abbasi, for your time. পাকিস্তানের লাহোর থেকে কথা বলছিলেন সাংবাদিক ও বিশ্লেষক উরাইয়া মাকবুল আব্বাসি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশ যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা
বাসেম নাইম এই কথা বলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযোগ্য এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 59 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ক্যাম্পাসে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তত 40 থেকে 50 জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি নিশ্চিত করে। রয়টার্স জানায়, শিক্ষার্থীরা মুখোশ পরে বিশ্ববিদ্যালয়ের মূল পাঠাগারে টেবিলের উপর দাঁড়িয়ে গাজা ভূখণ্ডের মানুষের মুক্তি ও ভূখণ্ডটিতে চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের গ্রেফতার করে। গত বছরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব আন্দোলনকে ইহুদি বিরোধী বলে আখ্যা দিয়ে তা দমাতে কঠোর নির্দেশনা দেন। ফুটবল প্রসঙ্গ, বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে রয়েছে কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। এক ভিডিও বার্তায় তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, সকলের চেষ্টায় বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হচ্ছে তার। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার সাথে মাঠে দেখা যাবে কানাডা জাতীয় দলে খেলা এই ফুটবলারকে। তার আগে 3 অথবা 4 জুন বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন সমিত সোম। Hi everybody, this is Shomit Shom. আমি বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে রয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের চেষ্টাতেই আমার এই সুযোগ তৈরি হয়েছে। Everybody who helped speed up the process and make this possible. দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।